সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি। এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এদের কথা পাবলিকলি বলেন, তো দেন ইট বিকামস বাইন্ডিং অন দ্য লোয়ার ডিপার্টমেন্টস, সেটা আপনার বিচার বিভাগীয় হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলো তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটা একটা ফার রিচিং ইফেক্ট হচ্ছে যে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন, নেতা কর্মীদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন, রাজনীতি করার যে প্রক্রিয়া, সেটা একটা রূপ পেতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা বহু আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে দুঃখিত দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন করে দেওয়া, এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনার যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা, যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেটও তারা সিলেক্ট করছেন, দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন, এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে, তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন তাদের লোকের হাতেই। তো এই ধরনের ঘটনাগুলো, তামাশাগুলো ঘটছে, যেটা আমি কালকেও বলেছি, আপনার এই তামাশা একটা চলছে আর কি। তো এটা দুঃখজনক ভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াটাকে, সেইখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে। এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার প্রক্রিয়াকে হাতে সে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়। মানুষের তো শেষ আশা ভরসা একটি স্থল থাকে, সেই স্থলটা হচ্ছে কিন্তু আপনার বিচার বিভাগ, কোর্ট। সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য, তখন সেখানেই সমস্যাগুলো তৈরি হয়। এবং আজকে সত্যি কথা বলতে কি, বাংলাদেশে এই সমস্যাটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। অন্যান্য দেশগুলোতে যেখানে এখনো আপনার কিছু কিছু আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে, কিন্তু এখন কিছু কিছু বিচার বিভাগের স্বাধীনতা মিনিমামটুকু হলেও আছে, তারা কিন্তু আপনার সেখান থেকে কিছুটা রিলিফ পায়। এখানে কিন্তু আনফর্চুনেটলি বিরোধী দলরা কোনো রিলিফ পাচ্ছে না। আরেকটি হয়েছে আলোচনা আপনার, যেটা আপনাদের সঙ্গে জড়িত আছে, যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোন স্তরে কোনো জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। সভায় অবৈধ তথ্য প্রবাহে বাধা দানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। আমরা আপনাদের প্রতি এখনো আস্থা ছিল, এই জন্য যে এখনো আমরা দেখি মাঝে মাঝে কিছু কিছু নিউজ করেন, প্রতিবেদন করেন, যেটা আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয়। অত্যন্ত বড় বড় রাঘব বোয়ালদের সম্পর্কে আপনারা যে সমস্ত নিউজ পিকচার অনেক পত্রিকাগুলোতে আমরা দেখেছি করেন, আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছি, এগুলো কিন্তু আপনার জাতি অত্যন্ত ইতিবাচক ভাবে দেখে এবং সেগুলো থেকে বোঝা যায় যে এখনো আপনাদের সেই ক্ষমতাটা আছে, অর্থাৎ মিডিয়ার সেই ক্ষমতা আছে যে সেখানে তারা একটা ভূমিকা পালন করতে পারে। সেটাকেও তারা বন্ধ করে দিতে চায়, যেহেতু ফিনান্সিয়াল সেক্টরে বন্ধ করো পাই ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে সমানে। আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার হয়ে যায়,
লোপাট হয়ে যায়, হ্যাকিং হয়, টাকা বের করে নিয়ে চলে যায়, আপনার সোনা আপনার তামাতে পরিণত হয়। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকেও ঘটেছে। এই জিনিসগুলো আপনারাই তুলে ধরেন জনগণের সামনে, সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায় সেই জন্য তারা এই নিষেধাজ্ঞাটা জারি করেছে। অর্থাৎ কতটা নিবর্তনমূলক হলে এই বিষয়গুলো করা যায় সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আপনার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সবাই অবৈধ তথ্য প্রবাহে বাধা দানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহে নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা যে আইন বা বিধান তা প্রত্যাহারের দাবি জানানো হয়। এর পরেরটা একটু আপনার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ, যেটা হচ্ছে যে সবাই সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয়। তাতে বলা হয় বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় 70% ঘটে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অথচ এসব রোগ মোকাবেলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের 4.2%। এর আগে গত মার্চ মাসে সিপিডির একটা রিপোর্টেও জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় 13 কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না। গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস এর শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশে প্রতি বছর 1,14,000 মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে। এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য। এখন প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় এই অবৈধ সরকারের কি ধরনের ব্যবস্থা নিয়েছে? জনস্বাস্থ্য নিরাপত্তায় এই সরকার কেন এত উদাসীন? জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদেরকে পুষ্টিকর খাদ্য যোগান দেয়া, অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তারা এই দায়িত্বটা পালন করছে না কেন? প্রধানত এখানে তাদের দুর্নীতি জড়িত আছে, এখানে তাদের বিভিন্ন রকম নিজেদের পলিটিক্স জড়িত আছে, তাদের ক্ষমতায় থাকার বিষয়গুলো জড়িত আছে এর মধ্যে। সবাই মনে করে নিজ নিজ দেশে নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বা রাখা উচিত। সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরো কয়েকটি দেশ এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড RFFF গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা 527টি ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর RFFF জানিয়েছে 527টি পণ্যের মধ্যে 332টি খাবার পণ্যের উৎস ভারতে। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি আর কি। বাকি পণ্যগুলো সরাসরি ভারতের না হলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে। এসব ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে বাদাম, তিল, বীজ, ভেষজ মশলা, ডায়াবেটিক জাতীয় খাবার। এ সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইড শনাক্ত করা হয়েছে। এই রাসায়নিক উপাদান মানবদেহে প্রবেশ করলে ক্যান্সার আক্রান্তার পাশাপাশি লিম্ফোমা ও লিউকেমিয়ার ঝুঁকিও রয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর ভারতের 87টি পণ্যের চালান ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদপত্র রয়টার্স, ভারতের ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই তথ্যটি প্রকাশিত হয়েছে। সবাই বলা হয় 527টি পণ্য সম্পর্কে খোদ ভারতীয় প্রতিষ্ঠান রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের চিফ অপারেটিং অফিসার জুবিন জর্জ জোসেফ বলেছেন এসব পণ্যে ইথিলিন অক্সাইড ছাড়াও আরো 2টি রাসায়নিক বিষাক্ত উপাদান পাওয়া গিয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হল ইথিলিন গ্লাইকোল, যেটি মূলত কাশির সিরাপে ব্যবহার করা হয়।
এর ফলে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে জুবিন জর্জ জোসেফ পরামর্শ দিয়ে বলেছেন, প্রতিটি দেশেরই উচিত নিজ নিজ দেশে আমদানি পণ্য পৌঁছার পর পণ্যের নিরাপত্তা মান পরীক্ষা করা। আমদানি করা পণ্য পৌঁছা দেশে, সংশ্লিষ্ট দেশে পৌঁছা মাত্রই জনগণের ক্রয়ের জন্য বাজারে পাঠিয়ে দেওয়া উচিত নয়। কারণ এর আগেও 2022 ও 23 সালে 121টি ভারতীয় পণ্য মানবদের জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারপরেও পণ্যের উৎস দেশটি এই পণ্যগুলো ত্রুটিমুক্ত করার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। ইতিমধ্যেই অনেকেই জানেন কিংবা দেখেছেন যে গত 23 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, হংকং এবং সিঙ্গাপুর তাদের দেশে ভারতীয় কোম্পানি MDH ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি দেশটিতে পরীক্ষার আগে ঢুকে পড়া মাছ রান্নায় ব্যবহৃত MDH এর 3 ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলার বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুরও দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। হংকং ভারতীয় 2 কোম্পানির গুঁড়া মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইড শনাক্ত করার পর দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে সবাই মনে করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা, পণ্যের মান যাচাই করে দেয়া। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BSA কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিদেশ থেকে আমদানি করা পণ্য বাজারে ছাড়া উচিত নয়। তবে দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সুতরাং আমদানি করা পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলে প্রতিটি নাগরিককে নিজের এবং নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় নিজ উদ্যোগেই সতর্কতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আমদানি করে বাজারে ছেড়ে দেওয়া ক্যান্সারের উপাদানযুক্ত সকল পণ্য পরিহার করা উচিত। জলবায়ু তহবিলের টাকা লোপাটকারী তাবেদার সরকারের উপর ভরসা না করে নিজেই নিজের সাধ্যমতো নিজের এবং পরিবারের স্বাস্থ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবাই মনে করে সকলের মনে রাখা প্রয়োজন। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের স্লোগান ছিল, আমার স্বাস্থ্য আমার অধিকার। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আরো বেশি সতর্ক না হলে শুধু বর্তমান প্রজন্মই নয়, ভবিষ্যৎ প্রজন্মকে আরো বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের গণতান্ত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জনগণের জীবনমান উন্নয়নের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ তথা অবকাঠামো উন্নয়ন এগুলো কোনো একটি দেশের যে কোনো একটি গণতান্ত্রিক সরকার একটা রুটিন ওয়ার্ক। তবে অগণতান্ত্রিক সরকার এইসব তথাকথিত উন্নয়ন হিসেবে প্রচার করে জনগণের অন্য সকল অধিকারকে অবজ্ঞা করছে। কেবলমাত্র আর্থিক এবং অবকাঠামোগত ভাপা উন্নয়ন রাষ্ট্র বা সমাজের উন্নয়নের মাপকাঠি হতে পারে না। জীবন মান তথা স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক এবং নৈতিকতার মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। সুতরাং তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা, মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। মনে রাখা প্রয়োজন, জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায়। তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবে না পর্যন্ত বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি বিভাগের সভাপতি জি আর 53 বছর লাগবে না কমপক্ষে আগের জায়গায় একই সাথে বাংলাদেশের এবার বাদ করতে পারবে না শুধুমাত্র যা যতটা আমাদের সম্ভব তার 100 ভাগই খরচ হবে এরকম বৈদেশিক পরিস্থিতি তবু সেখানে আর ঘাটতি
বাজেটের জন্য সরকার আইএমএফের সব সহায়তা করেছে, এখন আবার $200 বিলিয়ন সহায়তা। ডলারের দাম 60 টাকার উপরে বাড়িয়েছে, টাকার দাম মানে ডলারই নেই। আর্থিক ব্যবস্থাপনা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রের আর কি কি উপাদানের দৃশ্যমান হলে আমরা আপনি আপনার প্রশ্নের মধ্যে আপনি সবগুলো উত্তর দিয়ে দিয়েছেন। তো আমি যেটা শুধু এইটুকু বলতে চাই যে এই বিষয়গুলো আমরা অনেক দিন আগে থেকে কিন্তু তুলে ধরছি আপনাদের সঙ্গে বিভিন্নভাবে, বিভিন্ন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, সেমিনারের মধ্য দিয়ে, আপনার আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো জনগণের সামনে এনেছি এবং সেই সম্পর্কে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। মূল জায়গাটা, সমস্যাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে যে এই সরকার কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই, এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই, সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না, আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কিনা এটা তাদের কাছে, তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে। কারণ আপনারা নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকেও বলেছি আপনার, যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, অর্থ লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত। এখানে তো আপনার সত্যি কথা বলতে গিয়ে ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। ব্যর্থ রাষ্ট্র হওয়ার তার কোনো দরকার নেই। আমরা বহু আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আমরা যে সিস্টেমগুলো অর্জন করেছিলাম, আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল, সেই অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আপনার সত্য কথা যেটা আপনারা যদি ভালো অ্যানালিসিস করে দেখেন, ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই। বিএনপি তার শাসন আমলগুলোতে এক একটা রিফর্ম তৈরি করে সেই ভিত্তিটা শুরু করেছিল। আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম, তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে ছেড়ে করা যায়, ওই লক্ষ্যেই তারা কাজ করছে। কারো কোনো স্টেক নেই তো এখানে। যখন দেখেন একজন মন্ত্রী যার আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় 300টার মতো 250টার মতো বাড়ি পাওয়া যায়, যারা দেখা যায় প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে, তাদের তো কোনো স্টেক নেই এখানে, এই দেশে তাদের কোনো স্টেকই নেই, যার ফলে দেশ বলে ডোন্ট কেয়ার। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাম্ভিকতা, এটা বহু আগেই কিন্তু আমরা শুরু হয়েছে। এমন ভাবে কথা বলেন ওনারা যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। আসলে তো এখন তারা নাই, বিকজ there is nobody else other than them. তো এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন, যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে। কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়? যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। টোটাল একটা নিহিলিজম, আপনার নৈরাজ্য সৃষ্টি হয়। এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য। আপনি, আমার কথা দরকার নেই, আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন, যে কোনো অফিসে যাবে, ঘুষ ছাড়া কোনো কথা নেই। চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয়, এবং তাদের দলীয় লোকজন হতে হবে। বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না হয়, বিচার পাচ্ছে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরি ভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, ফেইল স্টেট হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা বায়োগ্রাফি লিখেছিলেন মাহফুজুল্লাহ সাহেব। সেখানে আপনার উইলিয়াম ডি মাইলাম তিনি আপনার একটা কমেন্টস লিখেছিলেন যে 1975 সালে যদি জিয়াউর রহমান নিহত হতেন, 1981 সালে না হয়ে, তাহলে এই দেশের ভাগ্যে একটা ফেইল্ড স্টেট লাইক লাইবেরিয়া, আফগানিস্তান হয়ে যেত। এই কথাগুলোকে স্বীকার করতে চায় না। জিয়াউর রহমান তখন দেশকে রক্ষা করেছিলেন, তিনি ওই ব্যর্থ রাষ্ট্র হওয়া থেকে তুলে নিয়ে এসেছিলেন, একটা ক্লোজড ইকোনমি,
একটা ফেইল্ড একটা পলিটিক্যাল স্ট্রাকচার তার থেকে বেরিয়ে করে সে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, ইকোনমিকে একটা আপনার মিক্সড ইকোনমি এবং পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে চালু করেছিলেন, ফলে কিন্তু আপনার উন্নতির বেসিসগুলো তৈরি হয়েছিল। বেগম জিয়া তার শাসন আমলে সেগুলোকে আপনার নারিশ করেছেন এবং একটা সময় ছিল শেষের দিকে আপনাদের মনে থাকার কথা সকলেরই 2006 সালের দিকে, তখন আপনার নিউজউইকের মতো পত্রিকা হেডলাইন করেছিল, কাভার স্টোরি করেছিল ইমার্জিং টাইগার বাংলাদেশকে। এগুলো কিন্তু সবাই ভুলে গেছে এখন। এমন ভাবে তারা কথা বলে যে বাংলাদেশের আমাদের এই গণতান্ত্রিক সরকারগুলোর আমলে কোনো উন্নয়নই হয়নি। 1991 সাল থেকে 1908 সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাই কিন্তু পুরো ভিত্তি তৈরি করেছে। 2008 পর্যন্ত সেটাই কিন্তু উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট, মেগা লুট। এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয়, 4 নম্বরে আসে, তাই না? আর কয়েকজন ব্যক্তি আছে যারা আপনার ওই পানামা লিস্টের মধ্যে পড়ে, কেলেঙ্কারি লিস্টের মধ্যে পড়ে যায়। এত টাকা তারা বানিয়েছে। আর সাধারণ মানুষের অবস্থা তো আপনারা নিজেই ভালো করে, আমার চেয়ে ভালো জানেন। আপনারাও কম ভুক্তভোগী না। আপনাদের যে সীমিত আয় বেতন সের মধ্যে দিয়ে আপনারা কিভাবে সংসার চালান তা আপনারা আমার চেয়ে ভালো জানেন, তাই না? এটা বাস্তবতা। এই অবস্থায় তারা দেশকে নিয়ে গেছে। তাদের সাথে কথা বললে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে তারা এটাকে পুরোপুরি ভাবে অস্বীকার করে একটা ভিন্ন পথে। আপনি হেলথ সেক্টরে দেখেন, একটু তো একটা সাইড বললাম, আরেকটা যে আপনি হাসপাতালে গেছেন কখনো? সরকারি হাসপাতালগুলোতে যদি যান, আপনার বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান, আনবিলিভেবল, ওখানে ঢোকা যায় না। এত দুর্গন্ধ, এত নোংরা, এত আপনার মানে দালালদের অত্যাচার চিন্তা করা যায় না। আর দিকে হাসপাতাল আশেপাশে সমস্ত নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক করে উঠেছে। ওটা বড় ব্যবসা, বিরাট ব্যবসা। ওখান থেকে ধরে ধরে দালালরা আসে, ধরে ধরে নিয়ে যায়। এই হচ্ছে অবস্থা। শিক্ষা খাতে দেখতেই পাচ্ছেন, আমার কিছু বলার দরকার নেই। শিক্ষা খাতের কি অবস্থা, যে তারা পরিকল্পিতভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোকজনদেরকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিচ্ছে, তার সেই যোগ্যতা থাকুক আর না থাকুক। শিক্ষক নিচ্ছে, সম্পূর্ণ দলীয় লোকজনকে শিক্ষক নিচ্ছে। তাহলে কি করে আপনি এটাকে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবেন? কিভাবে? সম্ভব না। যে কারণে কি হচ্ছে, একটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। যারা মেধাবী, যারা এখানে আপনার নিজেদের যোগ্যতায় হয়, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই একটা অবস্থার মধ্যে দেশ পড়েছে। এখান থেকে তো বেরিয়ে আসতেই হবে আমাদেরকে। থ্যাংক ইউ। আমি দেশনেত্রী বেগম খালেদাকে শুধু বিএনপির মা বলি না, আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি। এই জন্যে আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিয়সী মহিলা নেত্রী, তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না। তার ত্যাগটা এটা আপনার আনপ্যারালাল। উনিশশো 1971 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এর স্বাধীনতা ঘোষণা করেন, তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি চিটাগাঙ্গে ছিলেন। তার 2 শিশু বাচ্চা ছিল, তার সঙ্গে শিশু 2 ছেলে। উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান, তখন কিন্তু she was alone in the cantonment। সেখান থেকে তিনি বাচ্চা দুটোকে 2 হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন ও ঢাকা আসেন। এসে তার আত্মীয়ের বাসায় ওঠেন, সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন। এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে। এটা বললেও নাকি অপরাধ হয়ে যায়। আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন তার গায়ে খুব জ্বালা ধরে, বাট দ্যাটস দ্য ট্রুথ। আর অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছেন। আমি সে বিষয়ে জানি না, আমাদের ওই ধরনের রুচিও নাই কথা বলার। বাট তাদেরকে যখন আপনারা হেউ করে, আওয়ামী লীগেরা খাটো করে, তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না, তখন তো সেটা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে লেগে যায়। এখন তো পরিকল্পিত ভাবে জিয়াউর রহমানকে একেবারে নিশ্চিহ্ন করার কাজ চলছে। আপনার এই যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়াউর রহমান নামগন্ধ তো নাই। পারলে ওকে এখন এই খলনায়ক হিসেবেই চিহ্নিত করে আপনার সরকারকে বলতে থাকে। এখনকার জেনারেশন কিন্তু আপনার যারা নতুন উঠে আসছে, এরা জিয়াউর রহমানের নাম জানে না, তাই না?
তো এটা তো ইতিহাস না। আবার বলা হচ্ছে যে ইতিহাস 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 তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস, উই আর পার্ট অফ ইট। আমরা সংগ্রাম করেছি। এই যে আজকে আমাদের নেতা, একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা, তাত্ত্বিক, মার্কসিস্ট, ত্যাগী মানুষ হাজী আজমল খান রন গতকাল ইন্তেকাল করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই। এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। দুর্ভাগ্য তাদের যে তারা তাদের জীবদ্দশায় সেটা তারা দেখে যেতে পারল না। আজকে প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে, তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশটা আমরা দেখতে চাইনি, এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করিনি। সেই বাংলাদেশে আমরা পড়েছি। কাদের হাতে ধ্বংস হচ্ছে? যে যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সবকিছু। এইটাই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আমি যেটা আপনাদের সবসময় বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয় স্বীকার করেনি। সাময়িক সমস্যা হতে পারে, সাময়িকভাবে একটু জটিলতা আসতে পারে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে সবসময় তাদের ন্যায়সঙ্গত যে সংগ্রাম, লড়াই, অধিকার আদায়, সেটা তারা জয়ী। ও আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য। তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন প্রায় তিনি যাচ্ছেন হাসপাতালে, তিনি চেক আপ করছেন, কিছু প্রসিডিওরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে। আবার দেশে ফিরে আসছেন, আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন, আসার পরেও কিন্তু তিনি 24 ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন। জি, এটা ওনাকে জিজ্ঞেস করবেন। আবার আমাদের বিএনপি ব্যাপারটা আমরা বুঝি, আমরা কে কাউকে আসলে আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। জি, রিকমোর কোশ্চেন। থ্যাংক ইউ। জি প্লিজ। না না, আমি সবকিছুর অ্যান্সার দেবো, সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। কোনটা? ও ওইগুলো আসেন রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না, তার রুচি, তার কালচার, তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায়। তো তার স্টেটমেন্টটি স্পিক করবে, বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে। এটা আমাকে বলতে হবে কেন? এটা আপনি ডিসাইড করবেন। উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো, জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা। এখানে আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না। বাট একটা কথা আমি যেটা বলতে চাই, যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন, নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। এটা আপনাকে বুঝে নিতে হবে তো, এটার জন্যই তো আপনি আর আমি তো এই কারণে অদৃশ্য বলেছি। এটা তো আপনাকে বুঝতে হবে। আপনার এগুলো আমি আপনাদেরকে পরিষ্কার করে বলেছি। আমার কথা খুব চমৎকার এবং আমি যে মনে করি আর কি আমার শব্দ চয়নটা খুব ভালো হয়েছে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আর কি। থ্যাংক ইউ।